হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন একটি হাড়হিম করা ভূতের গল্প, অন্ধকারের সেই রাত্রে। সকল শ্রোতাদের কাছে একটি বিশেষ অনুরোধ, গল্প শুনে গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরি। বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, অন্ধকারের সেই রাত্রে। মামার বাড়ি থেকে ফিরেছি সবে 2 দিন হলো, তবে সেখানে গিয়ে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি। সেই ঘটনাই আজ বলতে চলেছি। সেদিন সন্ধ্যে থেকেই আকাশের মুখটা ভার হয়েছিল। সকালের দিকে 2-1 পশলা বৃষ্টি হয়েও গেছে। বৈশাখ মাস, তাই সন্ধে নামতেই প্রায় দিন ঝড় বৃষ্টির পাল্লায় পড়তে হয়। মামাবাড়ি থেকে ফেরার পর কয়েকদিন ধরে জ্বরের মধ্যে পড়ে আছি। বেশ কিছুদিন ঘরে বন্দী হয়েছিলাম। আজ রবিবার, সবাই ক্লাবে এসে জুটেছে নিশ্চয়ই। শরীরটা একটু সুস্থ বোধ করছিল, তাই ঘরে বসে না থেকে ক্লাবের দিকে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম। ঘর থেকে যখন বাইরে পা দিলাম তখন বিকেল 5:30। কালো মেঘের চাদরে ঢেকে আছে গোটা আকাশটা। চারিদিকে কেমন যেন অন্ধকার নেমে এসেছে। হাতের টর্চ আর ছাতা নিয়ে বাড়ির বাইরে যখন পা রাখলাম তখন টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। ছাতাটা মেলে হাঁটা শুরু করলাম। বৃষ্টির জলে কিছু কিছু জায়গায় সবুজ শ্যাওলা জমে গেছে, তাই এই দুর্বল শরীর নিয়ে রাস্তাটা হাঁটতে বেশ কষ্টই হচ্ছিল। কখনো কখনো পা হড়কে যাওয়ার ভয়ও করছিল। ক্লাবের কাছে ঝন্টুদার চায়ের দোকানে যখন এসে পৌঁছালাম তখন বৃষ্টি আরো জোরে পড়তে শুরু করেছে। দেখলাম ক্লাবে আজ সকলেই উপস্থিত হয়ে গেছে। জুতো আর ছাতাটা বাইরে খুলে রেখে ঘরের ভেতরে প্রবেশ করতেই রতন বলল, কিরে, তুই নাকি জলে পড়েছিলি? এখন শরীর কেমন আছে? এখন একটু ভালো আছি, তাই তো ঘরে বসে না থেকে ক্লাবে চলে এলাম। তোরা কখন এলি? রতন কিছু বলতে যাবে এমন সময় ঝন্টুদা 4 কাপ চা নিয়ে এসে হাজির হলো। চা দিতে দিতে হাসি মুখে আমার উদ্দেশ্যে বলল, এই যে কেন জ্বর এসেছিল, কোথায় ভয় পেয়েছিলি, ঘটনাটা বলো, না হলে ওরা বুঝবে কি করে? কানাই এতক্ষণ চুপ করে বসেছিল। চায়ের চুমুক দিয়ে কড়াক করে লাফিয়ে উঠল। কেসটা কি ভাই? কি এমন ব্যাপার ঘটলো যে এমন জ্বর বাঁধিয়ে বসলি? ব্যাপারটা বলতো একটু। কানাইয়ের কথা শুনে সকলে একটু নড়ে চড়ে বসল। সত্যি আমার ভয় পাওয়ার কারণ যে কোনো ভৌতিক ঘটনা ছিল তা বলাই বাহুল্য। এই ঘটনার কথা যদি কাউকে শোনাতে পেরে নিজেকে একটু হালকা করতে পারি তাহলে মন্দ কি? আমি যে জিনিসটা অনুভব করেছি তা যদি আরো অন্যকে অনুভব করানো হয় তাহলে মনের জোর অনেকটা বেড়ে যায়। কানাই গলা উঁচিয়ে ঝন্টুদার উদ্দেশ্যে সিগারেট দিয়ে যাওয়ার কথা বলল। 5টা সিগারেট। ঝন্টুদা কিছুক্ষণের মধ্যেই সিগারেট দিয়ে গেল। সিগারেট ধরিয়ে ঘটনাটা বলতে শুরু করলাম। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের বাপ ঠাকুরদাদের সময় যে পরিমাণ ভূত প্রেতের গল্প বা অভিজ্ঞতার সম্মুখীন তারা হয়েছিলেন তার এক অংশ এখন আর নেই। তখনকার সময়ে গ্রাম গাঁয়ের অন্ধকার রাস্তাঘাট, খড়ের ঘরের নিচে জ্বলতে থাকা হারিকেন লণ্ঠনের টিমটিমে আলোয় অনেক ভয়, অনেক রহস্য লুকিয়ে থাকত। যে যেখানেই থাকতো না কেন সন্ধে হওয়ার আগেই ঘরে ফিরে আসা, রাত্রিবেলায় ভূতের ভয়ে ভাই বোন সকলে মিলে একসঙ্গে বাইরে যাওয়া, শীতকালে যখন বাঘিনীরা প্রসবের জন্য গভীর জঙ্গল পার হয়ে নদী সাঁতরে এপারে মনুষ্যালয়ে চলে আসত, তখন চকলেট বোম দিয়ে দল বেঁধে বাজি ফাটানোর মজাই ছিল আলাদা। এখন শহরের ঝাঁ চকচকে বিজলিবাতির আলোয় সেসব স্মৃতি যেন কোথাও চাপা পড়ে গেছে। যাই হোক, সেসব কথা এখন আর বলে লাভ নেই। কিন্তু হঠাৎ করে আমার একটা বিশেষ কাজে মামার বাড়ি যেতে হয়েছিল। সেখানে গিয়ে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার হয়। সেই গল্পই আজ বলি। আমার দাদুর ছিল বিশাল বড় মাছের ভেড়ি। আমার 2 মামা, ছোট মামা কলকাতায় পড়াশুনো করতেন, বাড়ি খুব একটা আসতেন না। বড় মামা আর দাদু
দুজন মিলে সেই ভেড়ি দেখাশোনা করত। বাবা মারা যাওয়ার পর তখন বছর 2 কেটে গেছে। আমি পার্মানেন্টভাবে তখন মামা বাড়ি গিয়েই পড়াশুনো করি। মেট্রিক পরীক্ষা পাশ করার পর আমি টুকিটাকি ডাক্তারি প্র্যাকটিসও শুরু করি। বাড়ি বসে টুকটাক রোগী দেখতাম, আর ডাক্তারিতে আমার যে নলেজ একেবারে খারাপ ছিল তা নয়। দাদুর বয়স হয়েছে, তাই মামা আমাকে এই ভেড়ি দেখাশুনোর একটা ভার চাপিয়ে দিতে চাইলেন। আমার মামার বাড়ি ছিল রায়পুরে, কিন্তু রায়পুরে মামার বাড়ি হলেও হরিণডাঙ্গা, বড় গোয়ালি, ময়নাপুকুর এরকম বিভিন্ন জলাজঙ্গল জায়গায় দাদু মাছের ভেড়ি করে রেখেছিলেন। মাছের ভেড়ি মানে কিন্তু জাতা মাছের ভেড়ি নয়, 50, 100 কি 150 বিঘে পর্যন্ত বিশাল বিশাল ভেড়ি। বছর শেষে কুইন্টাল কুইন্টাল মাছ এখান থেকে কলকাতা সাপ্লাই হয়ে যেত। সেই সমস্ত মাছের ভেড়িতে 5-7 জন 10 জন করে কর্মচারী নিয়োগ থাকতো পরিচর্যা করার জন্য। দাদু আর মামা বছরের 2টো সময় গিয়ে সবকিছু হিসাব নিকাশ দেখে আসতেন। নতুন মাছ ছাড়া কত পরিমাণে খাদ্য দিতে হবে তার হিসাব নিকাশ করা, বছর শেষে সেই মাছের ভেড়ি সেচের পর সেখানে নতুন মাছের আমদানি করা, এই সমস্ত কাজের জন্য সেখানে তাদের বেশ কিছুদিন কাটাতে হতো। তারপর আবার চলে আসতো বাড়িতে। কিন্তু হঠাৎ করে দাদুর শরীর অসুস্থ হওয়াতে এইসব কিছুর দায়িত্বভার এসে বর্তালো আমার কাঁধে। বড় মামা তখন সবে সবে বিয়ে করেছেন, তাই দাদু আর বড় মামাকে বিশেষ চাপ দিতে পারলেন না। একদিন সকালে দাদু আমাকে ডেকে পাঠালেন। শোন সমু, এবার তো তোকে ব্যবসাপত্রগুলো একটু বুঝতে হবে বাবা। আমার এখন শরীরে যা অবস্থা, তাতে কদিন আর থাকবো জানি না। তাই এখন থেকে হিসাব নিকাশগুলো একটু বুঝে নাও মামার সাথে। একটা বিশেষ কাজে তোমাকে এক জায়গায় যেতে হবে। বড় মামার তো সবে বিয়ে হয়েছে, তাই ওকে কিছু বলতে পারছি না। আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি, তুমি একবার যাও। তুমি কোনো চিন্তা করো না দাদু, কি করতে হবে আর কোথায় যেতে হবে আমাকে বলে দাও, আমি দেখছি। তুমি এখন কয়েকটা দিন একটু বিশ্রাম নাও, রামুকে আমি বলে যাব। তাছাড়া বড় মামি তো আছেনই, আমাকে যেতে হবে কোথায়? ভোলাগঞ্জে আমাদের 70 বিঘের একটা মাছের ভেড়ি আছে। 6 মাস হয়ে গেছে, অথচ ওদিক থেকে কোনো খবর আসছে না। দীনদয়াল ওখানকার দায়িত্বে আছে। তুমি ওখানে গিয়ে মাছগুলো তুলে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করো। নতুন মাছের হিসাব নিকাশগুলো একবার একটু দেখে এসো। ওখানকার কর্মচারীদের বেতনগুলো বাকি আছে, সেগুলো মিটিয়ে দিয়ে এসো। তোমার চিন্তার কোনো কারণ নেই। দীনদয়ালকে আমি চিঠি পাঠিয়ে দেব আজ, ও তোমায় সব কিছু বুঝিয়ে টুজিয়ে দেবে। কেমন? তুমি পরশু রওনা হয়ে যাও। আমি ঘাড় নাড়িয়ে সায় দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছি, এমন সময় দাদু আবার ডেকে বললেন, আর একটা কথা মনে রেখো, যেভাবেই হোক সন্ধ্যা নামার আগে ভুলুর আমবাগান পেরিয়ে যাবে। জায়গাটা ভালো না। মনটা আমারও বেশ কিছুদিন ধরে বিষণ্ণ ছিল, তাই ভাবছিলাম যাই গিয়ে অন্তত আর যাই হোক অন্য পরিবেশে থাকলে একটু ভালোই লাগবে। তাই আমি আর আপত্তি করলাম না। দিন 2-এর মধ্যেই বেরিয়ে পড়লাম ভোলাগঞ্জের উদ্দেশ্যে। কলকাতা থেকে যখন ট্রেনে উঠলাম তখন বেলা 12টা। বেরোবার সময় খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, তাই রাস্তাঘাটে আর এই ঝামেলা করতে হবে না। আমার হাতে একটা ছাতা আর একটা ঝোলা ব্যাগ, তাতে কয়েকটা জামা কাপড় আর টাকা পয়সাগুলো আছে। আমাকে যেখানে যেতে হবে সেটা হলো মিঠাইপুর স্টেশনে নেমে একটা সাইকেল রিক্সা নিয়ে যেতে হবে বুদ্রা নদীর খেয়াঘাটে। নদীর খেয়া পার করে ওপারে গিয়ে গরুর গাড়িতে করে ভোলাগঞ্জ যেতে হয়। মাঘ মাসের মাঝামাঝি সময়, শীতের দিনে বেলা এমনি ছোট হয়। মিঠাইপুর স্টেশনে যখন নামলাম তখন 4:30 বেজে গেছে। ওখান থেকে একটা ঠেলা গাড়ি নিয়ে বুদ্রা নদীর খেয়াঘাটে পৌঁছালাম। ঠেলা গাড়ি আর খেয়াঘাটের ভাড়া মিটিয়ে ওপারে গিয়ে যখন নামলাম তখন সূর্য প্রায় অস্তাচলের পথে। কিন্তু মুশকিলটা বাঁধল ওপারে গিয়ে। একটাও গরুর গাড়ি বা ওই ধরনের কিছু চোখে পড়ল না। এদিকে ওদিকে ভালো করে চেয়ে দেখলাম দূরে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে মনে হলো। একটু স্বস্তি পেলাম, যাক অন্তত একটা গাড়ি পাওয়া গেল।
অবশেষে কাছে গিয়ে লোকটিকে বললাম, দাদা ভোলাগঞ্জ যাবেন তো? চলুন চলুন, অনেক দেরি হয়ে গেছে। লোকটি চোখ বড় বড় করে আমাকে ভালো করে দেখে নিয়ে বলল, পাগল হয়ে গেছেন নাকি দাদা? এখন ভোলাগঞ্জ যাওয়া সম্ভব নয়। আর ঘন্টা দুয়েক আগে আসলে হয়তো আপনাকে নিয়ে যেতাম, কিন্তু এখন যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া আজ বৃহস্পতিবার, এখন কোনো মতেই ভুলুর আম বাগান পেরোনো সম্ভব হবে না, সন্ধ্যে হয়ে যাবে। এখন আমি কেন, কোনো কারণই ওই দিকে যাবে না। আশ্চর্য হয়ে বললাম, কি যা তা বলছেন? আমি তো সঙ্গে আছি আপনার নাকি? তাছাড়া ভুলুর আমবাগানে কি এমন আছে শুনি? ডাকাত ফাকাত আছে নাকি? গাড়ি চালক লোকটি এবার আমার কাছে নিজের মুখ খানিকটা নিয়ে এসে চোখ বড় বড় করে বলল, শুনুন কর্তা, ডাকাত ফাকাত থাকলে তাও একটা কথা ছিল, কিন্তু যা আছে রাম 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 রাম। আপনাকে একটা কথা বলি কর্তা, আজ বরঞ্চ আশেপাশে কোথাও থেকে যান। ওই ভুলুর আম বাগানের অনেক বদনাম, জায়গাটা ভালো না। দিনের বেলাতে লোক অনেকটা মারাতে ভয় পায়, আর এখন তো রাত হয়ে যাচ্ছে। প্রাণের মায়া থাকলে আমার কথা শুনুন, আপনার ভালোর জন্যই বলছি, ওইদিকে যাবেন না। রাম রাম। আমি কিছু একটা বলতে যাব, তার আগে লোকটা গরুর গাড়িটা নিয়ে হনন করে চলে গেল। বুঝলাম কপালে দুর্ভোগ আছে। এখন এই রাত্রে থাকবই বা কোথায়? তাই বেশি চিন্তা না করে রাম রাম বলে বেরিয়ে পড়লাম, কারণ আমি ভালো মতো বুঝতে পেরেছি এখন আমাকে হেঁটেই পাড়ি দিতে হবে। নদীর উপারে খেয়াঘাটের কাছে একজনের কাছ থেকে ভোলাগঞ্জ যাওয়ার পথটা জেনে নিয়েছিলাম, তাই একটু দেরি হলেও গন্তব্যে পৌঁছাতে আমার খুব একটা অসুবিধা হবে না। আগেই বলেছি যে সঙ্গে খুব বেশি ব্যাগপত্র ছিল না। ভূতের ভয়ও আমার করছিল না, ভয়টা ছিল মানুষের। এতগুলো টাকা নিয়ে রাত বিরেতে যাওয়া। সেদিন ছিল পূর্ণিমা। সন্ধে নামতেই আকাশে গোল থালার মতো চাঁদ উঁকি দিল। সেই চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে চলার পথটা। পকেট থেকে টর্চ আর বার করলাম না। সাদা ধুলির রাস্তা পার হয়ে আমি এগিয়ে চলেছি। রাস্তার দুপাশে বন ঝাউয়ের ডালগুলো হাওয়ায় শুনশুন করে একটা শব্দ তুলছে। গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিলাম। এইভাবে মিনিট 20 হাঁটার পর সবকিছু থেকে যেন বিচ্ছিন্ন হয়ে আমি একটা অজানা জায়গায় চলে এলাম। এই বন ঝাউয়ের গাছগুলো আস্তে আস্তে ছবির মতো কোথাও যেন মিলিয়ে গেল। এখন আশেপাশে ত্রিসীমানার মধ্যে শুধু ধানি জমি আর জলা জায়গা ছাড়া কিছুই চোখে পড়ল না। চতুর্দিকে নির্জন। দূরে কোনো এক গ্রাম থেকে আবছা কানে ভেসে আসছে মঙ্গল শঙ্খের আওয়াজ। আরো কিছুক্ষণ চলার পর সেই আওয়াজটিও মিলিয়ে গেল। এখন শুধু ঝিঝি পোকা আর দূরের জঙ্গলের ভেতর থেকে শিয়ালের ডাক ছাড়া কোনো কিছুই কানে আসছে না। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়ালাম। মনে হলো যেন এই জায়গাটা পৃথিবীর কোনো জায়গায় নয়, নরকের মতো কালো অন্ধকার বিরাজ করছে সেই জায়গায়। বুঝতে পারলাম আমি এখন দাঁড়িয়ে আছি ভুলুর আম বাগানের সামনে। এই সেই ভুলুর আম বাগান, যেখানে অনেক বদনাম শোনা যায়, যেখানে অনেকে নাকি দিন দুপুরে ভয় পেয়ে মরেছে। এখানে নাকি কিছু একটা থাকে। প্রথমে সাহস দেখালেও এখন যে বুক ঢিপ ঢিপ করছে না তা নয়। আম গাছগুলো এত প্রকাণ্ড প্রকাণ্ড যে চাঁদের আলো অতি কষ্টে ভেদ করে ভেতরে প্রবেশ করছে। মনকে শান্ত করলাম আর ধীরে ধীরে রাম রাম বলে প্রবেশ করলাম ভুলুর আম বাগানে। চাঁদের আলো এতই ক্ষীণ যে পকেট থেকে এবার টর্চ বার করতে বাধ্য হলাম। মাটিতে পড়ে থাকা শুকনো পাতা মারিয়ে সন্তর্পণে এগোতে লাগলাম সামনের দিকে। মনে মনে ভাবলাম, যেভাবেই হোক একবারই আম বাগান পেরোতে পারলেই নিশ্চিন্ত। সত্যি বলতে কি, আমি আমার জীবনে এত বড় আম বাগান কখনো দেখিনি। প্রায় 150-200 বিঘের মতো বিশাল বড় আম বাগান। যেখানে চোখ পড়ছে সেখানে
বিশাল বিশাল বড় বড় আম গাছ। এখানকার ঠান্ডাটা যেন বাইরের তুলনায় অনেকটাই বেশি, যেন মনে হলো বরফের কোনো রাজ্যে এসে পড়েছি আমি। গায়ের সাদা শালটা ভালো করে জড়িয়ে নিলাম। যত গভীরে ঢুকছি ততই যেন গাছপালা জঙ্গল গাঢ় হয়ে উঠছে। এইভাবে বেশ কিছুটা হাঁটার পর একটা আওয়াজ শুনে থমকে দাঁড়ালাম। আওয়াজটা খুব অস্পষ্ট, কিন্তু কুকুর বা বিড়াল জাতীয় কোনো পশু যখন খায় তখন যেমন একটা গপ গপ আওয়াজ হয়, এই আওয়াজটাও ঠিক তেমনই, কিন্তু খুব মৃদুভাবে আমার কানে এসে লাগছে। বেশ কিছুক্ষণ কান খাড়া করে শুনলাম, কিন্তু না, সেই শব্দটা আর পেলাম না। হাতের টর্চটা ভালো করে পেছনে এদিকে ওদিকে মারলাম, তবুও কাউকে দেখতে পেলাম না। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করলাম। বেশ কিছুটা হাঁটার পর শব্দটা আবার কানে এলো, তবে এবার বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। কোনো চারপেয় জন্তু যখন হাড়গোড় চিবিয়ে খায় তখন যেমন আওয়াজ হয়, এই আওয়াজটার সঙ্গে তার অনেকটা মিল আছে। ভালো করে কান খাড়া করে শোনার চেষ্টা করলাম শব্দটা কোথা থেকে আসছে, কিন্তু এবার বুঝতে পারলাম শব্দটা আসছে আমার থেকে হাত 10 দূরে একটা ঝোপের ভেতর থেকে। কৌতূহল হলো এমন বিকট শব্দের উৎস কি। ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই ঝোপটার দিকে। পায়ে পায়ে কাছে পড়ে থাকা একটা হাত চারেক লম্বা গাছের ডাল হাতে তুলে নিলাম। যদি শেয়াল, কুকুর বা নেকড়ে জাতীয় কোনো কিছু হয় তাহলে এটা কাজে লাগবে। ঝোপটা বুনো লতা পাতা দিয়ে ঘেরা। এই জায়গাটায় গাছগাছালি খুব একটা নেই, তাই চাঁদের আলো শটানে এসে পড়েছে মাটিতে এবং বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে চতুর্দিক। হাত দিয়ে ঝোপঝাড়গুলো সরিয়ে মাথাটা গলিয়ে দিলাম ঝোপের ওপারে। সঙ্গে সঙ্গে ভ্যাপসা মরা পচা একটা গন্ধ নাকে এসে লাগলো। তারপর সামনের দৃশ্যটা দেখে থমকে গেলাম। প্রথমটায় ভাবলাম আমার চোখের ভুল। 2 হাত দিয়ে ভালো করে চোখ রগড়ে আবার তাকালাম সামনের দিকে, কিন্তু না, মোটেও আমার চোখের ভুল নয়। যা দেখলাম তাতে মনে হলো হৃৎপিণ্ডটা হয়তো এই মুহূর্তে বেরিয়ে হাতে চলে আসবে। আকাশে পূর্ণ চন্দ্র একেবারে মধ্য গগনে গোল থালার মতো ভেসে আছে আকাশে। সাদা জ্যোৎস্নার আলোয় ধপধপ করছে চতুর্দিক। আর সেই আলোয় দেখলাম আমার থেকে হাত 10 দূরে একটা ঝাঁকড়া মোটা আম গাছের তলায় বিশাল লম্বা চওড়া একটা লোক হাঁটু গেড়ে বসে আছে। এত লম্বা চওড়া লোক আমি জীবনে কখনো দেখিনি। লোকটার আগা গোড়া একটা কালো কম্বলে মোড়া। লোকটার সামনে একটা বিশাল ষাঁড় জাতীয় কিছু মরে পড়ে আছে, আর লোকটা 2 হাত দিয়ে সেই ষাঁড়ের শরীর থেকে মাংসগুলো খুবলে খুবলে গোগ্রাসে গপ গপ করে খেয়ে চলেছে। মনে হচ্ছে যেন অনেক দিন পর মহাভোজ পেয়েছে সে, আর পরম তৃপ্তিতে সে ভক্ষণ করে চলেছে সেই মহাভোজ। মাঝে মাঝে তার গায়ের কম্বলটা দিয়ে মাংস খাওয়ার সময় মুখে লেগে থাকা চাকা চাকা রক্তগুলো মুছে নিচ্ছে বারবার। এমন বিভৎস দৃশ্য দেখে স্থির থাকতে পারলাম না। নিজের অজান্তেই অস্ফুটে মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। লোকটা খাওয়া থামিয়ে দিল। বুঝতে পারলাম আমার উপস্থিতি সে টের পেয়েছে। ধীরে ধীরে সে আবার কম্বলের খুঁট দিয়ে নিজের মুখটা মুছে উঠে দাঁড়ালো আর ঘুরে দাঁড়ালো আমার দিকে। এতক্ষণে লোকটা বসেছিল বলে তার শরীরের আয়তন ঠিকঠাক বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন লোকটার চেহারা দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল। কোনো মানুষের চেহারা যে এত বড় হতে পারে তা আমার কল্পনারও বাইরে ছিল। লোকটার মাথাটা
কম্বলে ঢাকা বলে মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, শুধু মুখের জায়গায় একরাশ কালো অন্ধকার। শুধু তার চোখ দুটো দেখতে পেলাম। অন্ধকার রাতে কোনো শিয়াল বা হায়নার চোখ যেমন জ্বলজ্বল করে, এই লোকটার চোখে যেন তার চেয়েও সহস্র গুণ হিংস্রতা ফুটে উঠছে। হিংস্র চোখ জোড়া বুঝিয়ে দিয়েছে যে আমার এই অপ্রত্যাশিত আগমন সে মোটেও পছন্দ করেনি। আমার হাতে টর্চ থাকা সত্ত্বেও লোকটার মুখে টর্চের আলো ফেলতে সাহস হলো না। লোকটার মুখ না দেখতে পেলেও সে যে শটান আমার দিকে চেয়ে আছে তা আন্দাজ করতে পারলাম। গলা শুকিয়ে তখন কাঠ হয়ে গেছে। এই অন্ধকার নির্জন রাতে এই জঙ্গলের ভেতর এমন দৃশ্য কেউ দেখলে সেখানেই তার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। কিন্তু রাত বিরেতে এমন বহু কিছুর পাল্লায় আমি পড়েছি, তাই নিজের মনকে যতটা সম্ভব স্থির করলাম। এই সময় আমার পঞ্চ ইন্দ্রিয় যদি দুর্বল হয়ে যায় তাহলে বিপদ বাড়বে। কোনো রকমে নিজেকে সামলে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে ভাই তুমি? লোকটা কয়েক পা আমার দিকে এগিয়ে এলো, তারপর এদিক ওদিকে চেয়ে গম গম স্বরে বলল, এত রাতে আম বাগানের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার সাহস তো কম নয়। জানেন না দিনের বেলা ওই পথ দিয়ে কেউ মারায় না, এটা ভুলুর আম বাগান। লোকটা কথাগুলো শান্তভাবে বলল বটে, তবে তার কথার মধ্যে একটা চাপা হিংস্র ধমক ছিল। তা বুঝতে আমার অসুবিধা হচ্ছিল না। নাকে আসতে লাগলো অসম্ভব ধরনের পচা একটা রক্ত মাংসের গন্ধ। মনের ভয়টা আরো বেড়ে গেল। কোনো রকমে নিজেকে সামনে নিয়ে ধীরে ধীরে উত্তর দিলাম, আসলে ভাই আমি আসছি কলকাতা থেকে, যাব ভোলাগঞ্জে। 70 বিঘেতে ওখানে আমাদের একটা মাছের ভেড়ি আছে। এই সন্ধেবেলাতে কোনো গাড়িওয়ালাই আসতে চাইল না, তাই বাধ্য হয়ে হেঁটে। একাই নির্জন রাতে জঙ্গলের রাস্তায় আপনার আসাটা মোটেই উচিত হয়নি। চলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। লোকটাকে যে না বলবো সেই সাহসও আমার যেন হলো না। কিসের যেন একটা ভয় আমাকে চারিদিক থেকে ঘিরে ধরছে। আমি আগে আগে চলতে লাগলাম, আর লোকটা আমার পেছনে পেছনে আসতে লাগলো। আমি দ্রুত পা চালাতে লাগলাম। কোনোভাবে যদি আম বাগানটা একবার পেরোতে পারি তাহলে নিশ্চিন্ত। লোকটা নিঃশব্দে যে আমার পেছনে পেছনে আসছে সেটা তার পায়ের শব্দ শুনেই বুঝতে পারছিলাম। মাঝে মাঝে লোকটার ছায়া আমার সামনে এসে পড়ছে। এইভাবে কিছুটা হাঁটার পরে মনে হলো ছায়াটা যেন কোনো মানুষের নয়, হাত 10 লম্বা একটা চারপেও কোনো জন্তুর হবে। ছায়াটা যেন ক্রমশ তাড়াতাড়ি এগিয়ে আসছে। বুকের ভেতরে ভয়টা আরো বেড়ে গেল। জোরে জোরে পা চালাতে লাগলাম। এরপর আবার নজর গেল মাটিতে পড়া ছায়াটার উপর। দেখলাম ছায়াটা যেন সত্যি এবার আর মানুষের নেই, বরং সেখানে হেঁটে আসছে চারপেও কোনো একটা জন্তু। কেমন লাগছে আমাদের আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। এখন আমার বুঝতে বাকি রইল না যে কোনো প্রেত আমার পিছনে পড়েছে। রুদ্ধশ্বাসে ছুটতে লাগলাম সামনের দিকে। কালো ছায়াটা যেন এবার বাতাসের উপরে ভর করে তীব্র বেগে এগিয়ে আসতে লাগলো। আমি রুদ্ধশ্বাসে ছুটতে লাগলাম সামনের দিকে। হঠাৎ কোনো কিছুতে একটা পা বেঁধে আমি মুখ থুবড়ে পড়লাম সামনে। আর তখনই দেখলাম দূরে একটা লণ্ঠনের আলো এগিয়ে আসছে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। কোনো রকমে আস্তে আস্তে উঠে বসলাম। পেছন ফিরে দেখলাম আম বাগানটা শেষ হয়েছে, আর আমি এখন একটা ফাঁকা রাস্তার উপর এসে পড়েছি। এদিক ওদিকে ভালো করে তাকালাম।
সে ছায়ামূর্তিটাকে আর কোথাও দেখতে পেলাম না। ততক্ষণে লণ্ঠনের আলোটা আরো কাছে চলে এসেছে। মনে একটু বল পেলাম। জামা কাপড়ের ধুলো ঝেড়ে কোনো রকমে উঠে দাঁড়ালাম। দূর থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। দেখলাম সেই হারিকেনের আলোটা তখন অনেকটা কাছে চলে এসেছে এবং কেউ একজন ছোট কর্তা করতে করতে এদিকে এগিয়ে আসছে। আর একটু কাছে আসতেই দেখলাম একজন বছর 60-70-এর বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে আমার সামনে এসে দাঁড়িয়েছে। লোকটার পরনে একটা ধুতি আর গায়ে জড়ানো একটা ছেঁড়া ময়লা শাল। ডান হাতে ধরা একটা বাঁশের লাঠি আর বাঁ হাতে ধরা একটা হ্যারিকেন লণ্ঠন। এই ছোট কর্তা, আমি দীনদয়াল। আপনি ঠিক আছেন তো কর্তা? আমি এই ভয়টাই পেয়েছিলাম। কেবল চিন্তা করছিলাম যে এই আম বাগানে এসে সন্ধি না হয়ে যায়। এখন তো দেখছি আমার আশঙ্কায় ঠিক। এই চলুন চলুন কর্তা বাবু। বহুলুর আমবাগানে ঢোকার পর থেকে আমার সঙ্গে কি কি ঘটেছে সেগুলো আমি আর দীনদয়াল কাকাকে কিছু বললাম না, কারণ তখন বললে হয়তো সে নাও বিশ্বাস করতে পারে, অথবা আমাকে হয়তো পাগল ভেবে বুঝতে পারে। আমবাগান থেকে বেরিয়ে বেশি দূর যেতে হলো না, মিনিট 10-এর হাঁটা পর যেখানটা আমরা এসে দাঁড়ালাম সেখানেই বিশাল বড় উঁচু মাটির বাঁধ দেখতে পেলাম। বাঁধের উপরে উঠে দাঁড়াতেই বিশাল বড় মাছের ভেড়িটা চোখে পড়ল। চতুর্দিকে জল আর জল, শুধু মাঝখানে একটা জায়গায় চোখ রাখতেই দেখলাম সেখানে একটা ঘর মতো আছে, আর সেই চালা ঘরে টিম টিম করে একটা হ্যারিকেন লণ্ঠনের আলো জ্বলছে। ওই ঘর পর্যন্ত পৌঁছাতে গেলে মাঝখান দিয়ে একটা সরু আলের রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে ওখানে পৌঁছানো যায়। দীনদয়াল কাকা বললেন, ছোট কর্তা, এই হলো আমাদের ভোলাগঞ্জের 70 বিঘির মাছের ভেড়ি। এই সমস্ত দায়িত্ব আমি সামলাই। আর ওই যে দেখছেন সামনে এই আলো জ্বলছে, ওখানেই আপনার থাকার ব্যবস্থা হয়েছে। রান্না বান্না নিয়ে আপনার চিন্তা করতে হবে না। এই সামনের সপ্তাহের মধ্যেই সমস্ত জল সরিয়ে আমরা মাছ তুলে নেব। এখন চলুন, এতটা পথ কষ্ট করে এসেছেন, এই শরীরটা ক্লান্ত লাগছে বোধ হয়। এখন গিয়ে একটু খেয়ে দিয়ে বিশ্রাম নেবেন। কাল যথাসময়ে সমস্ত কাজ আপনারে বুঝিয়ে দেব। আচ্ছা, তোমরা মাস 6 নাকি কলকাতায় কোনো খবর পাঠাওনি? ব্যাপার কি? তোমরা খবর পাঠাওনি বলেই তো আমাকে আসতে হলো। আসলে ছোট কর্তা, সব দায়িত্ব তো আমি একা হাতে সামলাই। গিন্নির শরীরটা খারাপ হয়েছিল, সে অনেক দিন ভুগতে হয়েছিল, তাই আর খবর পাঠাতে পারিনি। আপনি চলুন ছোট কর্তা, চলুন। কথা বলতে বলতে আমরা ভেড়ির মাঝখান দিয়ে যে সরু আলটা চলে গেছে সেই আল দিয়ে এগিয়ে যেতে লাগলাম এবং এসে দাঁড়ালাম একটা জায়গায়। এবং যেখানে এসে দাঁড়ালাম সেখানে শুধুমাত্র একটা চালাঘর ছাড়া আর কিছু চোখে পড়ল না। হেতালের ছিটে আর গোলপাতার ছাউনি দেওয়া ছোটখাটো একটা ঘর, তবে সেটা যে খুব পরিপাটি করে সাজানো তাও নয়। মাছের ভেড়ি পাহাড় দেওয়ার লোকজনেরা এখানেই হয়তো থাকে। আমার জন্য এই ঘরটাই বরাদ্দ হলো। পাশে দেখলাম একই ধরনের আর একটা ছোট ঘর। এই ঘরটা আমার ঘরের মতো এতটা বড় নয়। দীনদয়াল কাকা বললেন, আপনি এই ঘরেই থাকবেন কর্তা, কোনো অসুবিধা নেই। ভোলা, সুখদেব আর আমি এই পাশের ঘরেই থাকবো। খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করবেন না, সময় মতো পৌঁছে দেব। আজ রাতটা একটু বিশ্রাম নিন। কাল সকালেই আপনার ভেড়ি বাড়ির সব কাজ গুছিয়ে আমি দেখাবো। তোমার এই ভোলা, সুখদেব এদের তো দেখছি না, এরা কোথায়? আসলে কথা, ওরা গাঁয়ে গেছে, ও কাল চলে আসবে। আপনি কিছু চিন্তা করবেন না। আমি কি ঢুকলাম বড় ঘরের ভেতরে। ভিতরে খুব যে আহামরি জিনিসপত্র রাখা তা নয়। মাছের 2-একটা বড় বড় চাকন রাখা আছে। ঘরের একটা কোণায় একটা কাঠের ভাঙাচোরা তক্তপোষ, তাতে কিছু কাঁথা কম্বল মশারি টানানো আছে দেখলাম। উল্টো পাশের বেড়ার গায়ে কাঠের একটা তাকিয়া করে সেখানে কিছু হাঁড়ি করা বাসনপত্র দেখলাম রাখা আছে। এছাড়া বিশেষ কিছু চোখে পড়ল না। আর ঘরের মাঝখানে একটা বাঁশের খুঁটিতে একটা হ্যারিকেন লণ্ঠন ঝুলছে। জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে পাঞ্জাবি আর একটা শাল চাপিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমার তাঁবু থেকে মিনিট 2 হাঁটলেই বিশাল বড় নদী বাঁধটা চোখে পড়ে। নদীর ওপারেই আছে ঘন কষার জঙ্গল।
বাইরে এসে দাঁড়াতেই একটা ঠান্ডা হাওয়া যেন গায়ের উপর দিয়ে বয়ে গেল। যত দূরে চোখ যায় শুধুই জল আর জল। পশ্চিম দিকটায় চোখ পড়তে দেখলাম বেশ কিছু আলো দেখা যাচ্ছে। বুঝলাম ওটাই হয়তো ভোলাগঞ্জের গাঁ। তবে দীনদয়াল কাকার বাড়িটা কোথায় সেটা অবশ্য জানা হয়নি। পকেট থেকে একটা সিগারেট বার করে সবাই ধরাতে যাব, এমন সময় শুনলাম দীনদয়াল কাকার গলা। রাত বিরিতে একা একা বেরোবেন না কর্তা, শীতকাল, এই সময় বাঘে হানা দেয়। আমি একটু লজ্জা পেয়ে সিগারেট দেশলাইটা লুকুতে যাচ্ছিলাম, কিন্তু দীনদয়াল কাকা উল্টে বললেন, একটি সিগারেট হবে নাকি কর্তা? কতদিন খায়নি, বিড়ি আর তামাক খেয়ে খেয়ে মুখ একেবারে ঘেঁষে গেছে। দীনদয়াল কাকার এই প্রস্তাবে আমার জড়তা ভাবটা কেটে গেল। নির্দ্বিধায় পকেট থেকে একটা সিগারেট বার করে দীনদয়াল কাকাকে দিয়ে জিজ্ঞেস করলাম, বাঘে হানা দেয় মানে? শীতকালে প্রায় কি বাঘ আসে এখানে? এরকম অবস্থায় তোমরা থাকো কি করে? আসলে কর্তা, ওই সরই নদীর ওপারে যে জঙ্গল দেখছেন, ওটাই কিন্তু বাঘের জঙ্গল। আসলে শীতকালে তো বাঘিনীদের বাচ্চা দেওয়ার সময় হয়, কিন্তু বনি যদি বাচ্চা দেয় তাহলে পুরুষ বাঘেরা সেই বাচ্চা খেয়ে নেয়। তখন ওরা পুরুষ বাঘের হাত থেকে নিজেদের বাচ্চারে বাঁচানোর জন্য এই সাঁতরে এপারে চলে আসে। আমরা তো গ্রাম গায়ের মানুষ, আমাদের অভ্যেস আছে সারা রাত কাঠের আগুন জ্বেলে রাখি, আগুন দেখলি বাঘ আর কাছে আসি না। এবার দীনদয়াল কাকাকে একটা কথা না বলে পারলাম না। আজ ভুলুর আমবাগানে আমার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা খুলে বললাম। আমার মুখ থেকে সবকিছু শুনে দীনদয়াল কাকা গম্ভীর মুখে বললেন, আপনি খুব বড় ভুল করেছেন কর্তা। ভুলুর আমবাগানের অনেক বদনাম, আর আপনি যারে দেখেছেন সে আসলে ভুলু। ভুলু কোনো মানুষ নয়, ভুলু মানুষ ঠিক বাঘের চেয়েও ভয়ঙ্কর। ও আপনার গায়ের গন্ধ পেয়েছে, ও অত সহজে ছাড়বে না। ও গন্ধ শুকে শুকে ঠিক চলে আসবে কর্তা। আজ রাতে একটু একটু সাবধানে থাকবেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলছো কি কাকা? ভুলু কোনো মানুষ নয় মানে? ঠিকই বলছি কর্তা। বৃহস্পতিবার যদি ভুলুর আম বাগানে কেউ একবার ঢোকে তাহলে তাহলে সে আর বেশি ফেরে না। কিন্তু আপনার কপাল ভালো যে আমি সঠিক সময় পৌঁছে গেছিলাম, না হলে। কি বলছো কি কাকা? বৃহস্পতিবার আমবাগানে ঢুকলে কেউ বেঁচে ফেরে না? এটা কি ধরনের আজগুবি গাঁজাখুরি গল্প? বিষয়টা একটু খুলে বলো তো। আমি কিন্তু এসব ভূত টুতে বিশ্বাস করি না। দুই আঙুলের মাঝে সিগারেটটা নিয়ে গাঁজার কলকেতে টান দেওয়ার মতো ভাব করে একটা লম্বা টান দিয়ে দীনদয়াল কাকা একটা অদ্ভুত কাহিনী শোনালো। জীবনে কখনো তেনাদের পাল্লায় পড়েননি, তাই হয়তো বিশ্বাস করেননি। কিন্তু এই গায়ে বাদাবনি অনেক কিছু আছে। সুন্দরবন হলো 18 মাটির দেশ, এখানে 18 রকমের বিচিত্র ঘটনা ঘটে। এই ঘটনা অনেক পুরনো কাহিনী কথা। বুলু মিয়া নাম ছিল তার। যেমন উঁচু লম্বা তেমনি ছিল গায়ে শক্তি। যারা নদী খাল জঙ্গলে জীবন যাপন করে এই সুন্দরবনে তাদের বলে বাউলি। আর আমাদের এই বাউলি সম্প্রদায়ের মধ্যে সে ছিল প্রধান। ওই এমন এক ইসলামিক কালাম জানতো বা এই বাঘের মন্ত্র জানতো যে একবার পড়লি বাঘ তো দূরের কথা, বনের গাছপালা পর্যন্ত নড়ার সাহস পেতুনি। বাউলিরা যখন জঙ্গলে যেত তখন বুলু মিয়া এই মন্তর দিয়ে নৌকো বেঁধে দিত, সবাই সেই মন্তরে জল খাইয়ে দিত। ওই মন্তর পোড়া জল খেলেই কোনো বাঘের আর ক্ষমতা থাকি না গায়ে হাত দেওয়ার। ওই যে আম বাগানটা দিয়ে আপনি এলেন না, ও হলো বুলুর সাধের আম বাগান। জীবনের থেকেও বেশি ভালোবাসত আম বাগানটারে। বুলু মিয়ার মনে ছিল বড় কষ্ট। কালা জ্বরে বউ আর 5 ছেলে মেয়ে অকালে মারা যায়। যেখানে বুলু মিয়া তার পরিবারে গোড় দিয়েছিল
ওই আম বাগানে। অনেক যত্নে আম গাছগুলো লাগিয়েছিল, রোজ তাতে জল দিয়ে চোখের জল ফেলতো। বহু যত্নের পরে ধীরে ধীরে সেই আম গাছগুলো ঝাড় হয়ে এই বিশাল আম বাগান তৈরি হয়। নিজের জীবন দিয়েও ওই আম বাগানের ভালোবাসতো। নিজের ভালোবাসা, নিজের আত্মীয় স্বজন তো ওই আম বাগানেই পোতা। আমাদের জঙ্গলের একটা প্রাচীন প্রবাদ আছে কথা, বাঘের মন্তু জানা বাউলিরা যদি অপঘাতী মরে, তারা বাঘা মুড়া হয়ে জন্মায়। আর এইভাবে চলছিল। কিন্তু একদিন ঘটল সেই অনর্থ। সেদিন ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারে বুলু মিয়ার বাঘের মন্তর কাজ করত না। কিন্তু বিধি যেদিন বাদ সাধে সেদিন কার কি করার। সেদিন যে বৃহস্পতিবার তা একেবারে বেমালুম ভুলি গেল বুলু মিয়া। আর ঘটল সেই অঘটন। বাঘের মন্তর কাজ করল না। 6 জন বাউলিরে বাঘে নিল। এদিকে খবর পেয়ে তখন গ্রামবাসীরা খেপে গেল বুলু মিয়ার ওপর। তো একে ছিল বুলু মিয়া অন্য জাতির, তারপরে সেই এতগুলো মানুষের প্রাণ নিয়ে সিনিমিনি খেললো, তা শুনবে কেন গ্রামবাসীরা? এর আগে ক্রোধে অন্ধ হয়ে বুলু মিয়ার টানতে টানতে নিয়ে গেল ওই আম বাগানে। তারপর গাছের সঙ্গে বেঁধে আগুন লাগিয়ে দিল। দাউ দাউ করে জ্বলে উঠল বুলু মিয়া। বুলু অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু কেউ তারে বাঁচতে দিল না। সবাই তখন রাগে অন্ধ হয়ে গেছে। বুলু মিয়া ছাই হয়ে পুড়ে গেল ওই আম বাগানে। তারপর থেকে বাঘা মুড়া হয়ে বুলু মিয়া ওখানে আটকে আছে। আম বাগানে ছায়া যদি কেউ মারায়, তার মৃত্যু অবধারিত। তবে আপনি কোনো চিন্তা করবেন না কথা, যতক্ষণ এই দিন দয়াল আছে আপনার গায়ে কোনো আঁচ লাগতে দেবে না। এই দিন দয়ালও এক মন্ত্র জানে। এইটুকু বলে চুপ করলো দীনদয়াল কাকা। এবার আমার বেশ ভয় করতে লাগলো। তার মানে আমি যে লোকটাকে আমবাগানে দেখেছি সেই হলো ভুলু মিয়া। রাত তখন বেশ গভীর, ঘুম আসছে না কিছুতেই। কেবলই মাথার মধ্যে ঘুরছে ভুলু মিয়ার গল্পটা। আর সেই সঙ্গে এটাও বারবার মনে পড়ছে, বৃহস্পতিবার ভুলু মিয়ার আম বাগানে কেউ গেলে সে আর জীবিত বাঁচে না। ভুলু মিয়া ঠিক আসবে গন্ধ শুকে শুকে। এইসব নানা কথা ভাবতে ভাবতে আস্তে আস্তে চোখের পাতা দুটো ভার হয়ে যেতে লাগলো। মাথার কাছে মুলিবাসের বেড়ার জানলাটা খোলা আছে। বাইরের সাদা চাঁদের আলো জানলা দিয়ে বিছানায় এসে পড়েছে। সুন্দরবনের এই নদীমাতৃক জায়গায় শহরের তুলনায় ঠান্ডা যথেষ্ট কম থাকে। জানলা দিয়ে বাইরের দিকে চোখ ফেলতেই দেখলাম বাইরে কাঠের আগুন জ্বেলে দীনদয়াল কাকা বসে আছেন। তার দৃষ্টি দূরের সেই ভুলু মিয়ার পোড়া আম বাগানের দিকে। না, ঘুম কিছুতেই আসলো না। উঠে ঘরের বাইরে এসে দাঁড়ালাম। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরাতে যাব আছে। পূর্ণিমার সাদা চাঁদের আলোয় মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে। দেখলাম লোকটার সারা শরীর বাঘের মতো ডোরা কাটা কাটা দাগে ভর্তি, আর পেছনে শুকনো পাতার উপর সাপের মতো হেলতে দুলতে এগিয়ে আসছে লম্বা একটা লেজ। যেন মনে হচ্ছে একটা বাঘ দু পায়ে ভর দিয়ে সোজা হয়ে উঠে দাঁড়িয়েছে। হাতের থাবা থেকে বেরিয়ে এসে জ্ঞান যখন ফিরল, দেখলাম দুজন মাঝবয়সী লোক আমার সামনে অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। বুঝলাম লোকটির জলের ঝাপটাতেই আমার জ্ঞান ফিরেছে। লোকটি আমাকে ধীরে ধীরে বলল,
আপনি কি এখানে এলেন কি করে? আমি তাদের সমস্ত কিছু খুলে বললাম। সবকিছু শুনে লোক দুটি যেন বেশ অবাক হয়েছে। প্রথম লোকটির চোখ বড় বড় করে যা বলল, তাতে আমি অবাক হয়ে আবার মূর্ছা যাওয়ার মতো অবস্থা হলাম। আগে আমার নাম হলো ভোলা, আর এই হলো সহদেব। আমরা দুজনেই মাছের ভেড়িতে কাজ করি। কিন্তু কাল একটু গায়ে গিয়েছিলাম, কিন্তু বৃহস্পতিবার বলে আমরা আর আসেনি। আপনি যেমনটা বলেছেন কথা, তাতে দীনদয়াল বলে একজন এখানে মাছের ভেড়ির দায়িত্বে ছিল বটে। তবে তাকে তো বাঘে খেয়েছে প্রায় মাস 6 হতে চলল। এখানে খুঁজলে তুমি তার হাড়গোড়গুলোও পাবে। দয়াল কাকাকে বাঘে খাওয়ার পরই তো আমরা কাজে নিযুক্ত হই। তবে রাতের বেলা আমরা দেখেছি যে একজন বয়স্ক লোক লণ্ঠন হাতে এই মাছের ভেড়ি পাহারা দিচ্ছে। আর ভুলুর আম বাগানের ঘটনাটা? আসলে অন্যদিন কোনো সমস্যা হয় না, কিন্তু বৃহস্পতিবার ভুলুর আমবাগানে যারা ঢোকে তারা আর বেঁচে ফেরে না। এই বৃহস্পতিবারই তো ভুলুরে পুড়িয়ে মারা হয়েছিল বলে শুনেছিলাম। বড় কর্তার চিঠি আমরা পেয়েছি, তাই তো তড়িঘড়ি এসে পৌঁছালাম। আমরা এখন এসে গেছি, আপনার কোনো ভয় নেই। 3 দিনের মধ্যেই আমরা মাছ তুলে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করছি। ভোলাগঞ্জে আমি ছিলাম মোট 5 দিন। সমস্ত মাছ ওখানে তুলে কলকাতায় পাঠিয়ে সহদেব আর ভোলার বেতন দিয়ে ভোলাগঞ্জ থেকে আমি চলে আসি। তবে এই 5 দিনে আমার সঙ্গে কোনো অস্বাভাবিক ঘটনাই ঘটেনি, বা ভুলু মিয়াকে আর কখনো দেখতে পাইনি। তবে মাঝরাতে যখন প্রায় ঘুম ভেঙে যেত, তখন দূরে মাছের ভেড়ির উপর দিয়ে একজন বয়স্ক মানুষকে লণ্ঠন আর একটা লাঠি হাতে হেঁটে বেড়াতে দেখেছি। তবে ভয় পাইনি, কারণ আমি যতদিন ছিলাম দীনদয়াল কাকা আমাকে আগলে আগলে রেখেছিল। সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন অন্ধকারের সেই রাত্রে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরি। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।